আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। ভারত ও ফিনল্যান্ড আজ পরিবেশগত সহযোগিতা, অভিবাসন ও দুদেশের মধ্যে যাতায়াত এবং সংখ্যাতত্ত্ব সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটালাইজেশন সহ নানা ক্ষেত্রে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার কাজ চলছে। একাদশ রাইসিনা ডায়ালগের উদ্বোধন করে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টুব বলেছেন, আগামী দিনে বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা দক্ষিণী বিশ্বের দেশগুলি স্থির করবে এবং সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথাবার্তায় পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। আবুধাবিতে ভারতীয় দূতাবাস সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নাগরিকদের সতর্ক এবং সংযত থাকার পরামর্শ দিয়েছে। একাধিক দেশ নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ায় পশ্চিম এশিয়ায় চলতি দ্বন্দ্ব এবং উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 10টি রাজ্যে 37টি আসনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টুব বলেছেন, আগামী দিনে বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা দক্ষিণী বিশ্বের দেশগুলি স্থির করবে এবং সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে ভারত। নতুন দিল্লিতে আজ একাদশ রাইসিনা ডায়ালগের মূল ভাষণে প্রেসিডেন্ট স্টুব মেনে নেন, বর্তমান সময় বিশ্ব রাজনীতিতে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্ব ব্যবস্থাকে কিভাবে পুনরায় স্থিতিশীল করা যায় সে বিষয়ে যথাযথ প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। স্টুব বলেন, আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য বিচ্যুত হয়েছে, দক্ষিণী বিশ্বের হাতেই রয়েছে অর্থনীতির ক্ষমতা। পশ্চিমী দেশগুলির নিয়ন্ত্রণে থাকার সময় শেষ হয়েছে বলে স্টুব মত ব্যক্ত করেন। My thesis is very simple. I believe that the global south will decide what the next world order will look like. And India, as a major power, will be a major, or if not the force in deciding whether the world will tilt towards conflictual multipolarity characterized by deals, transactions, and spheres of interest, or whether the world will tilt towards a new cooperative, fair, and representative multilateral world order based on international institutions, rules, and norms. The policy choices that India and other key powers make truly matter in this time of transition. এদিকে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে আজ পরিবেশগত সহযোগিতা, অভিবাসন ও দুদেশের মধ্যে যাতায়াত এবং সংখ্যাতত্ত্ব সহ একাধিক বিষয় চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা সহ নানা বিষয়ে কথা বলেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বর্তমান সময়ে বিশ্ব এক অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া বিভিন্ন দেশ অস্থিরতার মধ্যে রয়েছে। ডিজিটালাইজেশন এবং সুস্থিতির ক্ষেত্রে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার কাজ চলছে। এর ফলে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এলাকায় AI থেকে 6G টেলিযোগাযোগ গড়ে উঠবে। শ্রী মোদী আন্তর্জাতিক সংস্থায় দ্রুত সংস্কারের ওপর জোর দেন। डिजिटल टेक्नोलॉजी, इंफ्रास्ट्रक्चर और सस्टेनेबिलिटी जैसे क्षेत्रों में भारत और फिनलैंड महत्वपूर्ण साझेदार हैं। प्रेसिडेंट स्टूब की इस यात्रा में हम भारत फिनलैंड संबंधों को एक स्ट्रेटेजिक पार्टनरशिप इन डिजिटलाइजेशन एंड सस्टेनेबिलिटी का रूप दे रहे हैं। यह पार्टनरशिप AI से लेकर 6G टेलीकॉम तक, क्लीन एनर्जी से लेकर क्वांटम कंप्यूटिंग तक कई हाईटेक क्षेत्रों में हमारे सहयोग को গতি और ऊर्जा देगा। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেছেন, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ভারতের সাধারণ নাগরিকের কাছে উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে শ্রী মোদী দৃঢ় সংকল্প। দেশে অর্থনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে কোটি কোটি মানুষকে আনুষ্ঠানিকভাবে অর্থনীতির অধীনে আনতে সক্ষম হয়েছেন তিনি। সিডনির লোয়িং ইনস্টিটিউটে গতকাল অস্ট্রেলিয়ার শীর্ষ চিন্তাবিদদের সঙ্গে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদীর বিষয়ে প্রশ্ন করা হলে কার্নি কথা বলেন। তিনি আরও জানান, শ্রী মোদী 2001 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণের পর থেকে গত 25 বছরে একদিনও ছুটি নেননি। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রতি সপ্তাহে
বেরোন প্রচারাভিযানে। যে র্যালিতে অংশ নেন প্রায় 2.5 লক্ষ মানুষ। আন্তর্জাতিক বিষয়ে ভারতের জোট নিরপেক্ষ অবস্থানের ওপরেও আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী কার্নি। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আবুধাবিতে দূতাবাস সংযুক্ত আরব আমিরশাহী ইউএইতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক এবং সংযত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইউএইতে কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশিকা এবং যাবতীয় পরামর্শ মেনে চলতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আকাশপথ এবং নিয়মিত বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। যদিও ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর উড়ান সংস্থাগুলি কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমিত সংখ্যায় নন শিডিউলড উড়ান চলাচল শুরু করেছে। বিভিন্ন এলাকায় আটকে থাকা ভারতীয় নাগরিক এই উড়ান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরতে পারেন। 28 ফেব্রুয়ারির পর আটকে পড়া এবং যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে জরিমানা মকুব করা হবে বলেও জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের আধিকারিকরা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অন্যদিকে একাধিক দেশ নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ায় পশ্চিম এশিয়া চলতি দ্বন্দ্ব এবং উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরান লক্ষ্য করে আকাশপথে যৌথ হামলা চালাচ্ছে। অন্যদিকে তেহরানও ক্ষেপণাস্ত্র ড্রোনের মাধ্যমে তাদের জবাব দিচ্ছে। ওই অঞ্চলে বিস্তীর্ণ অংশে যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় যোগ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এই আশঙ্কায় বহু দেশ হিংসা বন্ধের আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আজারবাইজান আজ অভিযোগ করেছে, ইরান তাদের নাখচিভানে বিমানবন্দর একটি স্কুল লক্ষ্য করে ড্রোন হামলা চালায়, আহত হয়েছেন 2 নাগরিক। কাতার বলেছে, ইরানের লাগাতার আক্রমণের মুখে সে দেশে মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে নাগরিকদের আপাতত অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হচ্ছে। সৌদি আরবও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নষ্ট করেছে। এর আগে ইরান আজ নতুন করে ইসরায়েল ও আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাত ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে কথাবার্তায় পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে শ্রীলঙ্কা জলসীমার ঠিক বাইরে ইরানের আরও একটি জাহাজ দেখতে পাওয়া গেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রগতি। আজকের বিশেষ আলোচনায় থাকছে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের শক্তি ক্ষেত্রে এনটিপিসির পথ চলা। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সৃজা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। 10টি রাজ্যে 37টি আসনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ 16 মার্চ, ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ থেকে আজ বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এদিকে আজই মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী। বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমারও আজ তার মনোনয়ন দাখিল করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। প্রথম দিন তিনি দার্জিলিংয়ে পার্বত্য উৎসব উদ্বোধনের পাশাপাশি বন্দে মাতরমের 150 বর্ষ উপলক্ষে লোকভবনের রুট অ্যান্ড রিদমস শীর্ষক এক প্রদর্শনীর সূচনা করবেন। এছাড়াও তিনি আইআইটি খড়গপুরে মহিলাদের নেতৃত্ব ক্ষমতায়ন সংক্রান্ত এক উন্নয়নমূলক কর্মসূচির প্ল্যাটিনাম জয়ন্তীর ভার্চুয়াল উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 2027 সালে জনগণনার জন্য ম্যাসকট প্রগতি এবং বিকাশের আনুষ্ঠানিক উন্মোচন করেছেন। ম্যাসকটগুলি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্প পূরণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণের প্রতীক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল ওড়িশার মুন্ডালিতে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর 57তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভুবনেশ্বরে তিনি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ওই ক্যাম্পাসে ট্রানজিট চত্বরের উদ্বোধন করবেন। আইআইটি ভুবনেশ্বর এবং রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে তাঁর সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 9 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 117 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ফিনল্যান্ড আজ পরিবেশগত সহযোগিতা, অভিবাসন সহ 2 দেশের মধ্যে একাধিক বিষয় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটালাইজেশন সহ নানা ক্ষেত্রে 2 দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার কাজ চলছে।
পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতিতে একাধিক দেশ নতুন করে জড়িয়ে পড়ায় দ্বন্দ্ব এবং উত্তেজনা আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলে স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।